আর্সেনালের বর্তমানে একটু মন খারাপ। বার্সেলোনা কখনো ফাইনাল খেলতে পারেনি। তাকে বলা হয় বিশ্বের সেরা উইঙ্গার, আমি ক্লু দিয়ে দিলাম। পিএসজি মানে ক্রেজি আমার কাছে মনে হচ্ছে। জার্সি নাম্বার 7 রায়হানের খুব ফেভারিট। সেই ছেলেটা কে এত ভালো খেলতেছে? ইউসিএল এ সর্বোচ্চ গোল করেছেন, তাদের মধ্যে তিনি 2 বা 3 নম্বরে আছেন। যারা বাদ পড়ে গেছে তারাও এখনো পয়েন্ট টেবিলের টপে। গোলকিপিং টার্মটার সংজ্ঞা বদলে দিয়েছেন নয়ের। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, এবং এই সেমিফাইনালের যে লড়াই, সেই লড়াইয়ে দুইটা প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে যারা গত 4-5 বছরের মধ্যে একবার ফাইনালে মুখোমুখি হয়েছে, এবং অন্য দুটি প্রতিপক্ষ যাদের মধ্যে একটা দল আছে যারা হচ্ছে ইংলিশ দলকে বধ করতে খুব পছন্দ করে। তিতুমির ভাই, আপনার কি মনে হয় এই ইংলিশ দলকে বধ করতে পছন্দ করে সেই দলটা কোনটা? অফকোর্স পিএসজি। তারা এসেছেই লিভারপুলকে হারিয়ে, আর্সেনালকেও তারা হারিয়েছে এর আগে, তবে চেলসিকে হারিয়েছে ইনফ্যাক্ট এই সিজনে। কিন্তু আমার কাছে মনে হয় যে পিএসজি এবং বায়ার্নের ম্যাচটা, মানে চ্যাম্পিয়ন্স লিগ এবার আমরা সেমিফাইনালে দুটো সেমিফাইনাল দেখতে যাচ্ছি। একটা হচ্ছে পিএসজি বায়ার্নের, মানে একেবারেই অন্যরকম, মানে ক্রেজি আমার কাছে মনে হচ্ছে। এমন সব প্লেয়ার রয়েছে এখানে, এবং ম্যাচটাও আসলে আমরা এক্সপেক্ট করছি যে অনেকটা বায়ার্ন রিয়ালের আমরা যে হাই ভোল্টেজ ফুটবল দেখেছি অনেকটা সেরকম হতে পারে। অন্যদিকে অ্যাটলেটিকোর সঙ্গে আর্সেনালের যে সেমিফাইনাল, সেটা আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট ফ্লেভার আসবে, সেটাতে অনেক বেশি ওল্ড স্কুল ফুটবল প্রবাবলি আমরা সেখানে দেখতে পাবো। বাট পিএসজি এবং বায়ার্নের মধ্যকার এই ম্যাচটা ঘিরে অবভিয়াসলি মির ভার্সেস মিরে আজকে আমরা এগেইন দুই ভাগে বিভক্ত। এবং রায়হান আজকে সাপোর্ট করছে, মানে রায়হানের দল যেটা, সেটাকে তো আসলে আমাদের হারাতেই হবে, রাইট? পিএসজি। ওয়াই পিএসজি রায়হান? আচ্ছা, ওয়াই পিএসজি যদি বলি, পিএসজি বর্তমান চ্যাম্পিয়ন। আমি পিএসজির বিগ ফ্যান না। প্যারিস সেন্ট জার্মেইন যেভাবে ফুটবল ক্লাবটাকে গত 20 বছর ধরে চালিয়েছে, আমি ওটার খুব বড় ফ্যান না। একাডেমির অত উত্থান নেই, বড় বড় ফুটবলারদের নিয়ে আসছিল, সেইখান থেকে এই পিএসজিটা এমবাপ্পে, মেসি এবং নেইমার বের হওয়ার পরে তারা একটা পরিবর্তন এনেছে দলে। লুই এনরিকের আন্ডারের পিএসজি আর ওই আগের পিএসজির মধ্যে একটা পার্থক্য আছে। তারা মোর ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের উপর জোর দিয়েছে, এবং তার চেয়ে বড় কথা, তারা বিগ নেম বিগ স্টার এর পেছনে আর ছোটেনি। তারা একটা দল হিসেবে আস্তে আস্তে গড়ে উঠেছে, এবং সেই কারণে এই দলের বড় তারকা হয়ে গেছে। ধরেন হাকিমির মতো ফুটবলাররা, মানে, এবং তারা নতুন ফুটবলার নিয়ে এসেছে যাদের নাম উচ্চারণ করতে খুব প্রবলেম। আমাদের পিএসজি সাপোর্টার দেখে নাম বলতে পারে কিনা। তাকে বলা হয় বিশ্বের সেরা উইঙ্গার, আমি ক্লু দিয়ে দিলাম। জার্সি নাম্বার 7 রায়হানের খুব ফেভারিট, এবং তার সাথে ডিয়েগো ম্যারাডোনার অনেক তুলনা করা। নামটা কি রায়হান? রবার্ট খেলিয়া। হি ইজ ফ্রম জর্জিয়া অ্যাকচুয়ালি। কাভারস্কেলিয়া, এর খুব অদ্ভুত নাম, খটোমটে নাম। সো পিএসজির দলটা তো অবভিয়াসলি একজন ফুটবলার কিন্তু আছে যাদের নাম উচ্চারণ করা একটু দৃশ্যত কঠিন, ডোভে। এবং তবে তাদের যে মেইন ফুটবলার, মানে তার লাইফটা আমার কাছে মনে হয় একটা সিনেমা। ওসমান ডেমলেকে একসময় বলা হতো, তাকে যখন কোনো দল সাইন করে তার সাথে নাকি একটা হাসপাতালের চুক্তি থাকে, এবং রেগুলার তিনি হচ্ছে ইনজুরির কারণে অ্যাম্বুলেন্সে ওঠেন, হাসপাতালে যান, আবার মাঠে ফেরেন। কখনো মাঝে মধ্যে মাঠে ফেরেন, বেশিরভাগ সময় হাসপাতালে থাকেন। এই ধরনের কিছু মিম, জোক বা ট্রল তাকে নিয়ে হয়েছে দীর্ঘদিন। বাট বার্সেলোনা ছাড়ার পর পিএসজিতে আসার পর ওসমান ডেমলে একই সাথে নিজের ক্যারিয়ারের ফরচুন যেভাবে চেঞ্জ করেছেন, সাথে পিএসজি দলটাকেও একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছেন। এবং মজার কথা, তিনি কিন্তু বর্তমানের ব্যালন ডিওর ওনার। বাট আমার কাছে মনে হয় যে ধরুন বায়ার্নের এমন সব অস্ত্র আছে যেখানে, যেমন ধরুন আপনি ডাজ কি দুর্দান্ত ফর্মে আছেন এই সিজনে, অন্যদিকে ঠিক ওই কাভারস্কেলিয়ার পজিশনেই খেলেন বায়ার্নের হয়ে যিনি, অলিজ, দুর্দান্ত মাইকেল অলিজ। মানে এই সিজনে মানে হঠাৎ করে যেন মনে পাচ্ছে এই ছেলেটা কে এত ভালো খেলতেছে, এবং এভরি ম্যাচেস খুবই দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন। তবে পিএসজির জন্য আমার মনে হয় যে বড় চিন্তা হবে ভিতিনিয়ার লাস্ট ম্যাচে লিওর সঙ্গে। ইনফ্যাক্ট লিগে হঠাৎ করে পিএসজি এবার খুব খারাপ সময়ে যাচ্ছে বলতে হবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 5-এ চলে গিয়েছে তারা লিগ 1-এ। লিওর কাছে লাস্ট ম্যাচ হেরেছে, এবং সবচেয়ে বড় কথা তাদের দলের প্রাণভোমরা ভিতিনার ইনজুরি হয়েছে এই ম্যাচে, তো তিনি খানিকটা অনিশ্চিত থাকবেন। আগে থেকে নোনো মেন্ডেসের ইনজুরি আছে। অন্যদিকে বায়ার্ন অলওয়েজ যেটা করে, 4-5 ম্যাচ আগেই তাদের লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় যথারীতি। এবারও জার্মান বুন্দেসলিগা তারা আগেই জিতে নিয়ে বসে আছে। তো এইখানে একটা মজার বিষয় আমার কাছে মনে হয়েছে যে ফ্যানদের কাছে একটা আনফেয়ার হয়েছে, যে আমার কাছে মনে হয় পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ ম্যাচটা হওয়া উচিত ছিল ফাইনাল। এটা কিন্তু বলা হচ্ছে অলিখিত ফাইনাল, কারণ এই ম্যাচ যারা জিতবে তারা আসলে শিরোপা জয়ের পথে হয়। এক জায়গায় আছে রিয়াল মাদ্রিদ নাই, বার্সেলোনা নাই, ম্যানচেস্টার ইউনাইটেড বহু বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, ম্যানচেস্টার সিটি নাই, তারপর মানে বড় নাম ইউরোপের লিভারপুল, তারা আগেই বাদ পড়েছে পিএসজির সাথে হেরে।
সো সেই দিক থেকে বলা যায় যে অ্যাথলেটিকো মাদ্রিদ এমন একটা দল, মানে বলা যায় যে ওরা সেমিফাইনালিস্ট, মোটামুটি কম বেশি সেমিফাইনাল খেলে। কিন্তু এবার কিন্তু 2016 সালের পর এই প্রথম অ্যাথলেটিকো এই পর্যায়ে এসেছে। আর্সেনাল কিন্তু গত বছরও সেমিফাইনাল খেলেছে, বাট আর্সেনালের বর্তমানে একটু মন খারাপ, কারণ তারা তাদের যে চেরিস্ট ইংলিশ প্রিমিয়ার লিগটা সেটা হয়তো বা তারা আরো একবারের মতো তারা হাতছাড়া এবং সেইটার প্রভাবটা কাটিয়ে ম্যাচে ফুল মনোযোগ দেয়া। এবং আর্সেনালের জন্য আসলে এই দলটা যেরকম লিগ শিরোপা জিততে জিততে জেতা না বহু বছর হয়েছে, তেমনি তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে উঠতে ওঠে না বহু বছর হয়েছে। 2006 সালে আর্সেনালের গোল্ডেন টাইম, ওই সময়ই তারা একবারই ফাইনাল খেলেছিল বার্সেলোনার তাদের ইতিহাসে। এরপর আর তারা জীবনে ফাইনাল উঠতে পারেনি, গতবার সেমিফাইনালে এসে ফেরত গিয়েছে। এইবার কি হবে উই ডোন্ট নো, বাট চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে টাফেস্ট মানে ফুটবল কম্পিটিশন, অফকোর্স ওয়ার্ল্ড কাপ যত কিছু থাকে, আমার কাছে চ্যাম্পিয়ন্স লিগ ইজ দ্য মোস্ট টাফেস্ট কম্পিটিশন। তারপর নতুন যে লিগের যে সিস্টেমটা নতুন যে ফরম্যাট করেছে, মানে আমার বুঝতেই বেশ টাইম লেগেছে। মানে এখনো যদি আপনি পয়েন্ট টেবিলে দেখেন, আর ওরা একটা পয়েন্ট স্ট্যান্ডিং দিয়ে রাখছে, পয়েন্ট টেবিলে দেখা যাবে যারা বাদ পড়ে গেছে তারাও এখনো পয়েন্ট টেবিলের টপে 1-2 এর বসে আছে। তবে এখানে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে এটাকে বলছিলাম কেন টাফেস্ট। প্রথমত আপনি চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা তো একটা অন্যরকম ব্যাপার, এটা মানে এটা একটা যে কোনো ক্লাবের মানে দ্যাট ইজ দ্য আলটিমেট মানে চূড়ান্ত আসলে সফলতা ইউরোপিয়ান ক্লাব, সেইটা পরপর 2 বার জেতা মানে আরেকটা রেয়ার ফিট, যেটা খুবই কম ক্লাবের আছে, রিয়াল মাদ্রিদের আছে, হাতে গোনা 2-1 ক্লাবের আছে। সেইটার সামনে দাঁড়িয়ে হাতছানি হচ্ছে পিএসজির, যেই পিএসজি দীর্ঘদিন এই চ্যাম্পিয়ন্স লিগের ধরাছোঁয়া দূরত্বে গিয়ে ফেরত এসেছে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে প্রথমে যে কথা বলে ভিডিওটা শুরু করছিলাম যে পিএসজি ভার্সেস বায়ার্ন ওয়াজ দ্য ফাইনাল 2020-21 খুব সম্ভবত কোভিডের সময়কার ফাইনাল, এবং এমবাপ্পে সেই সিজনে দুর্দান্ত খেলছিলেন এবং সেই এমবাপ্পের পিএসজি পারেনি। এবং মজার কথা হচ্ছে এমবাপ্পের পিএসজি তো পারেননি, এমবাপ্পে পিএসজি ছাড়ার পর রিয়াল মাদ্রিদে গিয়েছেন, এখন রিয়াল মাদ্রিদ পারছে না। অদ্ভুত একটা ইকুয়েশন। সাথে আরও একটা মজার ব্যাপার হচ্ছে বহু বছর ধরে আমরা দেখছি যে সেই লিওনেল মেসি 2015 সাল 16 সাল অথবা ওই সময় একটা খুব বিখ্যাত তার স্পিচ আছে যে উই উইল ব্রিং চ্যাম্পিয়ন্স লিগ তো ক্যাম্প নো অ্যাগেইন, এরকম একটা স্পিচ খুব বিখ্যাত। এবং সেই লিওনেল মেসি, নেইমার, সুয়ারেজ ছাড়ার পরে বার্সেলোনা কখনো ফাইনাল খেলতে পারেনি। মানে একটা মনে হচ্ছে কি স্প্যানিশ ফুটবল এটা খুব ইন্টারেস্টিং আছে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, কিন্তু অ্যাটলেটিকো কিভাবে যাবে, লা লিগায় তাদের অবস্থান কিন্তু খুবই বাজে, একমাত্র আর্সেনাল মনে হয় লিগেও ভালো অবস্থানে আছে, এখানেও আছে এরকম। আর বায়ার্ন মিউনিখ তো আসলে বুন্দেসলিগার আজীবন মালিক। তবে পিএসজি এবং বায়ার্নের খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে লাস্ট 2টো ম্যাচ যেটা খুব মজার হয়েছে, এই সিজনে তো তারা তো লিগ স্টেজে মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু পিএসজি কে হারিয়েছে বায়ার্ন 2-1 গোলে। আবার গত সিজনে মানে পিএসজি এবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার তারা বায়ার্নকে মোটামুটি উড়িয়ে দেয় 2-0 গোলে। সো আমরা যদি এই দলটার দিকে তাকাই, আমরা বলছিলাম যে দলের আসলে বেশ কিছু কি প্লেয়ার থাকবেন যাদেরকে নিয়ে আসলে অনেক অনেক বেশি কথা হবে। তবে আমার মনে হয় বায়ার্নে একজন আছেন যিনি হচ্ছেন অন্য সবার চেয়ে আলাদা। অন্য সবার চেয়ে আলাদা মানে কি, আমরা লাস্ট সেমিফাইনালের পারফরমেন্স, কোয়ার্টার ফাইনালের পারফরমেন্স দেখেছি। তিনি হচ্ছেন, আমি অবভিয়াসলি নয়ারের কথা বলছি, মানে জার্মানির গোলকিপিং হিস্ট্রিতেই ধরুন ওই সেই জার্মানি না, এটা অলিভার কান থেকে ওয়ার্ল্ডেরই গোলকিপিং হিস্ট্রিতে নয়ারের মতো মেশিন, আমি বলবো মেশিন। তার যে রিফ্লেক্স এবং এত ন্যানো সেকেন্ডের মধ্যে তিনি যেভাবে বলগুলোকে আটকে দিচ্ছেন, সে কারণে পিএসজির বড় বাধা হবে ওইটাই, এই 10 জনকে পার করেও 11 নম্বরে গোলপারের নিচে একজন দাঁড়িয়ে থাকবে। পৃথিবীতে আসলে গোলকিপিং যে শব্দটা, গোলকিপিং টার্মটার সংজ্ঞা বদলে দিয়েছেন নয়ার, এবং তিনি এখনো পর্যন্ত এই 41-40 বছর বয়সে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রায় মাঝমাঠে এসে 2-3টা বল তিনি। That's the most interesting part. Very good point, Ryan. Thank you for bringing that. সে হাইলাইন ফুটবল খেলেছে বায়ার্ন, এবং সেখানে কিন্তু নয়ার অবধারিতভাবেই মানে নট অনলি জাস্ট আ ফুটবলার, তিনি অনেক বেশি উঠে গিয়ে খেলছেন। কারণ ওই যে এটা হচ্ছে আসলে আপনার ওরকম একটা গোলকিপার যখন থাকে, কোচদের সাহসটা বাড়ে যাচ্ছে, আমি আমার ডিফেন্সকে অনেক হাইলাইনে গিয়ে খেলাইতে পারি যেন প্রতিপক্ষকে অফসাইড ফাঁদে ফেলা যায়। এবং নয়ার সেক্ষেত্রে মানে দুর্দান্ত একটা সংযুক্তি, এবং তিনি এগেইন মানে আসলে প্রথমত হচ্ছে যে জার্মানির গোলকিপিংয়ের হিস্ট্রির কথা বললাম, এই ওয়ার্ল্ডের মধ্যে নয়ার বহু বছর ধরে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। বাট একটা পর্যায়ে এসে মনে হয় যেন এখনকার সময় যদি আপনি তাকান, এক সময় কিন্তু ধরেন আপনার ক্যাসিয়াস, বুফন, নয়ার তখনও ধরেন ওইভাবে হয়তো বা একেবারে সবার সামনে তিনি ছিলেন। বাট এখন আমার মনে হয় যে নয়ারের সঙ্গে মেবি তুলনা হতে পারে থিবুত কোর্তোয়ার, ডোনারুমা, বাট স্টিল ডোনারুমা লাস্ট ম্যাচে যা করেছেন কোয়ার্টার ফাইনালে ইউরো জয়ী, মানে তার একটা সো ওভারঅল আমার কাছে মনে হয় যে নয়ার ইজ সামথিং মানে টু লুক ফর, যেটাতে আসলে পিএসজিরও চোখ থাকবে যে তাকে আসলে কি, বিশেষ করে যদি খেলা যদি টাই ব্রেকে যায় রায়হান। এবং বায়ার্নের আমার কাছে মানে এখন পর্যন্ত সবচেয়ে বড় শক্তির জায়গা আমার মনে হচ্ছে যে ভিনসেন্ট কম্পানি যে কোচিং মেথডটা নিয়ে এসেছেন, তিনি অনেক ফ্লুইড ফুটবল পছন্দ করেন। ম্যান সিটিতে তিনি দীর্ঘদিন পেপ গার্ডিওলার আন্ডারে ফ্লুইড ফুটবলটা খেলেছেন, এবং টপ টু বটম তাদের এই ফ্লুইড ফুটবলের প্রাণ হচ্ছে আপনি যার কথা বলেছেন, মাইকেল অলিজ।
এবং একই সাথে একজন ভুগাতে পারেন তাদেরকে, তিনি হচ্ছেন তাদের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। হ্যারি কেইন কিন্তু খুব মানে অলওয়েজ বল বানায় দিচ্ছে এবং হ্যারি কেইন মিস করতেছে। দুর্দান্ত ফিনিশার। আমার কাছে দুর্দান্ত ফিনিশার। আমি কথাটা শোনেন, অলওয়েজ বল বানায় দিচ্ছে এবং হ্যারি কেইন মিস করতেছে। এই দৃশ্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে আপনি বারবার দেখছেন। এবং আপনারা নিশ্চয়ই রিয়াল মাদ্রিদ ফ্যান এবং আপনারা খুব খুশি হয়েছেন, এই জন্য হয়তো এটা আপনার কাছে দুর্দান্ত ফিনিশিং হয়ে গেছে। না, বাট অ্যাকচুয়ালি হ্যারি কেইন যেটা একটু আমি নিজে সাসপিশিয়াস ছিলাম সে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বায়ার্নে গিয়ে সে কেমন করবে, বাট লিগে খারাপ করেনি, লিগে খারাপ করেনি। আমার মনে হয় যে আমরা এই আজকে একটু অনেক বেশি এই ম্যাচ নিয়ে কথা বলে ফেলেছি, বিকজ দিস ইজ দ্য বিগ ম্যাচ, রাইট? বাট স্টিল আর্সেনাল অ্যাটলেটিকো এটাই ফাইনাল, যে জিতবে সে ফাইনালে চলে যাবে। তবে এখানে একটা বড় ব্যাপার হচ্ছে আর্সেনাল বা অ্যাটলেটিকো মাদ্রিদ এই দুইটা ক্লাবেরই আপনি যদি মানে কোর ডাইনামিক্স দেখেন অনেক ভিন্ন, বেশ ভিন্ন। আর্সেনাল অনেক বেশি ফ্লুইড ফুটবল খেলে, অনেক বেশি পাসের ফুটবল খেলে এবং তারা হাইলাইন ফুটবল খেলতে পছন্দ করে, স্পিডি ফুটবলটা খেলতে পছন্দ করে। অ্যাটলেটিকো মাদ্রিদ একটু ডিফেন্সিভ ফুটবল খেলতে পছন্দ করে। মোস্ট ক্যালকুলেটিভ, মানে কোচ সিমিওনে এত ক্যালকুলেটিভ, টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়ার ম্যানেজমেন্ট এভরিথিং। তার মধ্যেও তারা দুইজন ফুটবলার পেয়েছে, যে দুইজন তাদের গেম ডাইনামিক চেঞ্জ করে দিচ্ছেন আস্তে আস্তে। আলভারেজ একজন, যাকে আমরা ওয়ার্ল্ড কাপ থেকে আসলে চিনি, 2022 ওয়ার্ল্ড কাপ থেকে, এবং লুকম্যান তাদের স্ট্রাইকার। লুকম্যান টিপিক্যাল রোনালদো 9 টাইপের স্ট্রাইকার। তিনি এখানে দাঁড়িয়ে থাকেন এবং সুযোগের অপেক্ষায় থাকেন, বল পেলে তিনি মিস করেন না। এখনো পর্যন্ত সেদিন একটা স্ট্যাট দেখলাম, যেসব নাইজেরিয়ান ফুটবলার ইউসিএলে সর্বোচ্চ গোল করেছেন তাদের মধ্যে তিনি 2 বা 3 নম্বরে আছেন অলরেডি। তার কিন্তু বয়স খুবই কম। আপনি সেদিন বাট এগেইন মানে সিমিওনে ধরুন যে ফরম্যাটে খেলে, যদি 4-4-2-এ খেলে, তখন আসলে আপনি ওই স্ট্রাইকারের চেয়ে তারা বেশি ফোকাস থাকে অ্যাজ আ টিম হিসেবে কীভাবে, এবং খুব মিনিমাম ডিফারেন্সে কিন্তু আপনি দেখবেন অনেক সময় আসলে অ্যাটলেটিকো লাইনটা ক্রস করে, সেটাই থাকে তাদের টার্গেট। এবং এই জায়গাটাই ইন্টারেস্টিং হচ্ছে যে রিসেন্টলি খুব খবর এসেছে সিমিওনের সঙ্গে সিমিওনের ছেলের, সেও এখন এই দলে আছে, খেলছে, বাট ভালো খেলছে, হ্যাঁ। কিন্তু অ্যাটলেটিকো ইজ সামওয়ান, মানে এই দলটা প্রথমত হচ্ছে যে তারা খুব অবিশ্বাস্যকেও মানে অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে, এইটা তারা দেখেছে। খুব লিমিটেড রিসোর্সের মধ্যে যেভাবে অ্যাটলেটিকো মাদ্রিদ ধরুন টানা বার্সেলোনা অ্যাটলেটিকোর সঙ্গে তারা লিগে ফাইট দিচ্ছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে সবসময় এরকম নকআউটের একেবারে শেষ দিকে চলে আসছে, সেমিফাইনাল ফাইনালও তারা খেলছে। সো অল ক্রেডিট গোস টু অফকোর্স সিমিওনে। হি ইজ আমার মনে হয় যে ম্যানেজারদের মধ্যে, এক্স্যাক্টলি, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যানেজার। তবে এই ম্যাচে যদি আপনি মোটা দাগে দেখেন, অবভিয়াসলি আর্সেনাল আসলে একটু ফেভারিট। তো আমার কাছে তাই মনে হয়, যদি মেন্টাল বা ব্লকটা যেটা আর্সেনালের থাকে লিগ হারানোর বেদনা। এবং ওই ম্যাচে বায়ার্ন পিএসজি ম্যাচে আপনার বেট কার উপর? অফকোর্স বায়ার্ন, মানে খুব কমফোর্টেবলি বায়ার্ন। আমার কাছে পিএসজি মানে একটু এগিয়ে থাকবে, আমি শুরু থেকে যেটা যেমন বলছিলাম, কারণ ওদের ডিফেন্স লাইন অনেক স্ট্রং। ভিটিনিয়া যদি খেলেন এটা তাদের একটা প্লাস পয়েন্ট হবে, যদি খেলেন। তাদের টপ 4 জনই অসাধারণ, মানে বিভিন্ন দিক থেকে যারা উঠে। নুনো মেন্ডিসের কথা আপনি বলছিলেন, এবং নুনো মেন্ডিস হবেন খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্তুগিজ হিসেবে, মানে সবচেয়ে কম বয়সে সবচেয়ে বেশি ম্যাচ খেলার যে রেকর্ডটা, সেখানে যদি তিনি খেলতে পারেন আর কি, ক্রিস্টিয়ানো রোনালদো এই রেকর্ডটা তার ছিল, এই রেকর্ডটা তিনি ভাঙতে যাচ্ছেন এই ম্যাচে যদি খেলেন। মানে ও সবকিছু মিলিয়ে পিএসজির স্কোয়াডটা বা পিএসজির একাদশটা অনেক বেশি ইয়াং এনার্জেটিক, এবং এই ইয়াং এনার্জিটাই কিন্তু আপনার গত বছর তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিল, এবং এবারও একটা সম্ভাবনা রয়েছে। না, দ্যাটস ট্রু, আই এগ্রি। বিশেষ করে তাদের ওই আরেকটা ছেলে আছে, তার নাম বলতে বলেছে বারকোলা, দুর্দান্ত একটা প্লেয়ার। মানে পিএসজি এখন আমরা দেখছি ফ্রান্স থেকে তাদের এমন কিছু ফুটবলার উঠে এসেছে, এটাই মিসিং ছিল কিন্তু আপনি যদি মনে করেন কিলিয়ান এমবাপ্পে ছাড়া আর কেউ ছিল না, রাইট। এবং লুইস এনরিকে সেই কাজটাই করেছেন। বাট আপনি যদি ওই নামের কথা বলেন, তাহলে ধরুন এরকম নাম তো বায়ার্ন মিউনিখে অভাব নেই। ধরুন কিমিচের কথা আমরা বলতে পারি, দুর্দান্ত ডিফেন্ডার এই মুহূর্তে তিনি ওয়ার্ল্ডের। অলিচকে তো আমরা অলিচকে নিয়ে তো অনেক কথা হলোই। ডায়াস যে ফর্মে আছেন, এবং মনে করা হচ্ছে যে তিনি লুইস ডায়াস কলম্বিয়ান। সো কিন্তু তাদের একটাই চিন্তার বিষয় হচ্ছে তাদের ন্যাব্রোর ইনজুরিটা, তিনি আসলে ফিট হওয়াটা খুব জরুরি, বিকজ তার ওই জায়গাটা আসলে বায়ার্নের না হলে অনেকদিন ধরে বায়ার্নের ফেস হিসেবে খেলছেন টপ লাইনে। সো সবকিছু মিলে নামের বিচারে, এবং তাদের ম্যানেজারের কথা আপনি বলেছেন ভিনসেন্ট কম্পানি, আমার মনে হয় যে দিস ইজ মানে ফাইনাল বিফোর ফাইনাল, রাইট? এবং যারা জিতবে তারা আসলে অবভিয়াসলি অনেক বেশি পথ এগিয়ে থাকবে শিরোপার দিকে। আর্সেনাল অ্যাটলেটিকো ম্যাচে আমরা দুজনেই তাহলে বলছি যে আর্সেনাল ফেভারিট। একমত হয়েছি আমরা, তাই তো মনে হলো। বাট আমার কাছে মনে হয় যে অ্যাটলেটিকো ইজ সামওয়ান যাদেরকে আসলে আপনি কখনোই, মানে ওরা এমন একটা দল যাদেরকে আপনি মানে ওদের যে প্লেইং স্টাইল, ওদের যে মনোভাব ওভারঅল, ঠিক চ্যাম্পিয়ন টিম আমার মনে হয় না। এটা একটা বড় ইসের জায়গা। চ্যাম্পিয়ন টিমের মধ্যে একটা অ্যাটিটিউড লাগে। ধরেন রিয়াল মাদ্রিদ এবার হেরেছে ইসের কাছে, বায়ার্নের কাছে, কিন্তু ম্যাচটা ধরেন দেখার মতো ছিল। 2 লেগেই খুব দুর্দান্ত ম্যাচ হয়েছে। আপনার
সব মিলিয়ে দারুণ খেলা হয়েছে। আবার আর্সেনাল যখন খেলে, আর্সেনাল মানে একদিকে মনে হচ্ছে কি একদিকে 2 ফাইনালিস্ট খেলছে, আরেকদিকে 2 সেমিফাইনালিস্ট খেলছে, এরকম একটা খেলা হচ্ছে। সো দিন শেষে আসলে যদি এই ভিডিওটার আমরা আবার পরের সপ্তাহে যখন অ্যানালাইজ করব, ততদিনে হয়তো আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসবে, আমরা আমাদের বেটের ইকুয়েশনটা হিসেব নিকেশ করতে পারবো। রাইট। সো আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন চ্যাম্পিয়ন্স লিগে অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমরা শেষ করছি। মি ভার্সেস মিথ থেকে বিদায় নিচ্ছি আমি ফয়সাল তিতুমির এবং আমি রায়হান মাসুদ। বাই বাই, টাটা।